আমার ইয়াতে আছে মার্ফি রেডিও আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শুনতো। এই রেডিও আমার কালেকশনে আছে। মার্ফি রেডিও এরকম বড় 2 ফিট লম্বা কাঠবডি রেডিও, এটা বাল্বে চলতো তখন। গ্রোন্ডিং আছে, সেটাও একটা অনেক পুরানো রেডিও, ওটাও 60-এর দশকের। তারপরে একটা কলম আছে যেটা আগের দিনের জমিদার রাজা বাদশারা ব্যবহার করতো নিজের সেলফ সিকিউরিটির জন্য। সবাই মনে করতো কলম, কিন্তু কলম না, এটা খুললে পরে একটা চুরি হয়ে যেত। এটা বাংলাদেশে আর কারোর কাছে নাই। দেয়ালগড়ি আছে, দেয়ালগড়ি আমি কখনোই বিক্রি করবো না, যেটা 200 বছর প্লাস, কারণ এটা পাওয়া যাবে না আর দ্বিতীয় কপি। ওটা বিভিন্ন সোর্স থেকে আমাদের কালেক্ট করতে হয়। এটা গুলশানের এক সোর্স, যে গুলশান ডিসিসি মার্কেটে মালামাল সাপ্লাই দিয়ে অ্যান্টিক্স শপগুলোতে, ওনার থেকে আমি কালেক্ট করছি। আমি অ্যান্টিক্স, ভিনটেজ আইটেম সব ধরনেরই কালেক্ট করি। একটা ক্যামেরা কালেক্ট করি, ক্যামেরার যদি কোনো পার্ট পাই আলাদা, একটা নব পাই বা একটা সুইচ পাই, তাও আমি কালেক্ট করি। প্রাইমারিতে যখন পড়ি তখন থেকে আমার সংগ্রহ শুরু ছিল। তখন ওই পাখির পালক, দেশলাইয়ের প্যাকেট, বাংলাদেশি নোট কয়েন 10 পাই 5 পাই যে ছিল, ওগুলো কালেক্ট করতাম। আমার স্কুলের ক্যাপ্টেনের সাথে একটা টাইম খুব ভালো সখ্যতা গড়ে উঠলো। আমার কালেকশন দেখে উনি বা শুনে উনি আমার কালেকশনের কথা, তারপরে যে কোনোভাবেই উনি আমার কালেকশনগুলো নিল, আমিও দিয়ে দিলাম। তারপর থেকে ওনার সাথে আমার সম্পর্ক খারাপ হতে লাগলো। একটা টাইম মানে উনি এত পরিমাণ কমপ্লেন করতে লাগলো, শেষমেশ গিয়ে মানে আমার স্কুল ছাড়ারই উপক্রম হয়েছিল। ক্লাস 6-এ তখন আমি পড়ি। সে ভাবতো যে আমি যদি ওখানে না থাকি তাহলে আর ওই জিনিসগুলো রিটার্ন চাবো না, এই জন্য হয়তো সে এরকম করতো। তখন আমি ঢাকাতে সেটেল হলাম। ওই সময় থেকে ইয়ে ছিল, একটা আক্রোশ ছিল যে আবার আমি কালেক্ট করব। তারপর 2000 সালের পর থেকে আবার যখন চাকরি করলাম, তারপর নিজের ইনকাম শুরু হলো, তখন থেকে আবার কালেক্ট করা শুরু। টাকা পয়সা অবশ্যই লাগে কালেক্ট করতে। আর ওনারা জানে এই জন্য যে আমি নক দিই ওনাদের ছবি পাঠাই আমি হোয়াটসঅ্যাপে বা দেখাই আমি মোবাইল থেকে, এই টাইপের জিনিস যদি পান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে যা দাম দেবে আমি তার চাইতে বেশি দামে কিনবো। আমার এরকম হয়েছে, আমি যখন প্রথম বক্স ক্যামেরা কালেক্ট করি, ইয়াসিকার একটা বক্স ক্যামেরা, ওইটা যখন কালেক্ট করি, আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আমি টাকায় বা আমার ক্যাপাসিটিতে কুলাচ্ছিল না, এই জন্য আমি কিনতে পারছিলাম না। তারপর যখন পেয়ে গেলাম আমার হাতের নাগালে, রাতের বেলা ঘুম থেকে উঠে আমি বারবার দেখছি ক্যামেরাটা। আর সকালবেলাও আমার ইয়ে ছিল যে আমি ঘুম থেকে ওঠার পরে মোবাইল স্ক্রলিং করার আগে মানে আমি আগে দেখতাম যে আমার ক্যামেরাটা ঠিক আছে কিনা বা কোথায় আছে। আমার মানে নেশার মতো হয়ে গেছে এসব জিনিসগুলো। মানে কোথাও যদি দেখি যে কোনো কালেক্টেবল আইটেম, তাহলে ওখানে দাঁড়াই বা কথা বলার চেষ্টা করি, সে সেল করবে কিনা বা প্রকার হ্যান্ড ওভার করবে কিনা, আমি চেষ্টা করি ওনাদের সাথে। এটার জন্য বিটল ভক্সওয়াগন, এটার জন্য আমি অনেক চেষ্টা করেছি। এটা খুলনাতে এক লোকের সাথে আমার কথা হয়েছিল 3য় বছর। তারপরে যখন ওনাকে বললাম যে আমি আপনার একটা টোকেন মানি পাঠাই, আমি তারপর আসলে পরে আমি বাকি টাকা দিয়ে নিয়ে নেবো। উনি বললেন যে টোকেন মানি লাগবে না, আপনি আসেন, কথা তো হয়েই গেল। এরকম কথা চললো 2-3 দিন। তারপর যখন আমি গেলাম, পরে উনি আর ফোন রিসিভ করলো না। শেষমেশ গিয়ে উনি মেসেজ করলো যে ভাই ওটা চট্টগ্রামের এক ব্যবসায়ী কাবার্ড ভ্যান নিয়ে আসছিল, উনি নিয়ে গেছে আমার কাছ থেকে, একরকম জোর করেই নিয়ে গেছে। পরে আর আমি পাই নাই। তো গত সপ্তাহে আমি বরিশালে গেছিলাম যে এই ভক্সওয়াগনের খবর পেয়ে, কিন্তু ওখান থেকে মানে ইয়া করবে না, এটা টিটিসিতে আছে এটা, কিন্তু ওখান থেকে করবে না। আমি আজীবন চেষ্টা করব, আর আমি অবশ্যই কালেক্ট করব। আমার এই নেশাটা যে কিভাবে আমার মধ্যে গ্রো করছে আমি ঠিক জানি না। দেখা যায় যে এত মাত্রায় যে আমার খাওয়া দাওয়াও ঠিক টাইমে হয় না, মানে নাওয়া খাওয়া হয় না আমার, কখন যে যায় বেলা, এরকম অনেকটা। এই সংগ্রহ করার নেশাটা এরকম পেশা যে অনেকে দেখা যায় যে একটা শপ খুলে বসে অনলাইনে বা অফলাইনে। আবার অনেকে আছে এরকম করে যে একই জিনিস 2টা কপি পেয়েছে, কিন্তু একটা রাখবে ওনার জন্য আর একটা রাখবে না, তখন সে হয়তো কারোর সাথে শেয়ার করলো। এটা মূলত মনের খোরাক যোগায়, কারণ ইনকাম তো বিভিন্নভাবেই হয়, কিন্তু মনের খোরাক আমরা তো আর পাচ্ছি না।